ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা সংবিধানের পরবর্তী কতগুলো অনুচ্ছেদ নিয়ে কথাবার্তা বলবো এবং আজকের অনুচ্ছেদগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা আইনের বিষয় নিয়ে জানতে পারবো, অর্থ রিলেটেড বিষয় নিয়ে জানতে পারবো এবং বিচার বিভাগেরও কিছু অংশ নিয়ে জানতে পারবো এবং এইটা আপনার বাংলাদেশ বিষয়বলির একটা ব্রড পিকচার দাঁড় করাতে সাহায্য করবে এবং এর ফলে আপনি আসলে পরবর্তীতে বাংলাদেশের আইন, সংসদ, বিচার এইগুলো নিয়ে একটা ভালো ধারণা বিল্ড আপ হবে। দিয়ে আপনি পরবর্তীতে রিটেন ভালো করবেন। আসলে রিটেনে ভালো করার জন্য একটা বড় পিকচার খুবই দরকার, আপনার টোটাল জিনিসটা বোঝা খুবই দরকার। তো আমরা ৮০ নম্বর অনুচ্ছেদ নিয়ে শুরু করব, আইন প্রণয়ন পদ্ধতি। আমরা জানি বাংলাদেশের সরকারের ৩টা বিভাগ আছে। একটা হচ্ছে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ, আর একটা হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগ বা জাতীয় সংসদ। তো জাতীয় সংসদ হচ্ছে আইন প্রণয়ন করে। আমরা যারা ভোট দিয়ে যাদেরকে এমপি বানাবো, এই এমপিরা সংসদে আসবেন এবং সংসদে এসে তারা অ্যাকচুয়ালি আইন প্রণয়ন করবেন। তো আইন প্রণয়নের পদ্ধতি কী? আপনি আইন প্রণয়ের উদ্দেশ্যে সংসদে আনিত প্রস্তাবটি বিল আকারে উত্থাপন করতে হবে। বিল আকারে উত্থাপন করতে হবে এই কথার মানে কি? বিল মানে কি? বিল হচ্ছে একটা ফর্মাল ডকুমেন্ট। আপনি কিন্তু এইরকম আইন প্রণয়ন করতে পারবেন না যে আপনি সংসদের এমপি হয়েছেন, আপনার মনে হয়েছে এরকম একটা আইন তৈরি করা দরকার, আপনি যা সংসদে বলে দিলেন যে মাননীয় স্পিকার এই টাইপের একটা আইন করে ফেলেন। ব্যাপারটা এরকম না। আপনাকে ফর্মাল চ্যানেলে আসতে হবে। সেই ফর্মাল চ্যানেলে যখন আপনি আসবেন তখন আপনি যে প্রস্তাবটা উত্থাপন করবেন ওইটাকে বলা হয় বিল। ঠিক আছে? বিল আকারে উত্থাপন করবেন। এই বিলটি যদি সংসদে পাশ হয় তাহলে এটা রাষ্ট্রপতির নিকট পেশ করিতে হইবে। রাষ্ট্রপতি চূড়ান্ত অনুমোদন দিবেন। ঠিক আছে? সংসদে আপনি আলাপ আলোচনা করবেন। তার মানে প্রথম কথা হচ্ছে বিল আকারে উত্থাপন করতে হবে। তার মানে আপনি এইখানে যে বিল আকারে উত্থাপন দেখতেছেন, এই বিল আকারে উত্থাপন করতে হলেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কাজ আছে কিন্তু। সেটা আমরা একটু পরে জানবো ব্যাকগ্রাউন্ডের কাজটা কি। এরপরে সংসদে আলাপ আলোচনা হলো, ভোটাভুটি হলো এবং আপনার আইনটা পাশ হলো সংসদে বা বিলটা পাশ হলো। তখন এটা আপনি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন অনুমোদনের জন্য, চূড়ান্ত অনুমোদন। রাষ্ট্রপতি এটা ১৫ দিনের মধ্যে তিনি এটা সম্মতি দান করিবেন। ১৫ দিনের মধ্যে। কিন্তু যদি অর্থ বিল ব্যতীত, মানে টাকা পয়সা রিলেটেড বিল ব্যতীত অন্যান্য বিল ক্ষেত্রে, অন্যান্য বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি এটা করতে পারেন যে রাষ্ট্রপতি আইনটা দেখলেন বা বিলটা দেখলেন, দেখে মনে হলো এখানে কিছু জিনিসটা আবার পুনর্বিবেচনা করা যেতে পারে বা কিছু জিনিস সংশোধন করা যেতে পারে। এই রকম যদি রাষ্ট্রপতির কোনো রিকোয়েস্ট থাকে তাহলে রাষ্ট্রপতি এইটা আবার সংসদে ফেরত পাঠায় দিতে পারেন যে আপনারা আবার একটু আলাপ আলোচনা করেন। যদি ফেরত না পাঠান তার মানে রাষ্ট্রপতি ১৫ দিনের মধ্যে এটা অনুমোদন দিবেন। আর ১৫ দিন যদি পার হয়ে যায় এরপরেও রাষ্ট্রপতি অনুমোদন দেন নাই, তার মানে রাষ্ট্রপতি অনুমোদন দিয়ে দিছেন বলে গণ্য হবে। কথা বুঝতে পারছেন? রাষ্ট্রপতি কিন্তু ১৫ দিনের মধ্যে হয় সংসদে ব্যাক পাঠাবেন, না হয় অনুমোদন দিবেন। আর যদি তাও না করেন তার মানে অনুমোদন দিয়ে ফেলছেন। ঠিক আছে? এবার সংসদে বিলটা আসলো, ধরেন সংসদে রাষ্ট্রপতি পাঠাইছে, রাষ্ট্রপতি আবার পুনর্বিবেচনার জন্য সংসদে পাঠাইছে। তখন আলাপ আলোচনা করে ওইটাকে আবার রাষ্ট্রপতির কাছে পাঠালে রাষ্ট্রপতি ৭ দিনের মধ্যে সম্মতি দিবেন। প্রথম ধাপে সম্মতি দেওয়ার কথা ছিল ১৫ দিনের মধ্যে, বাট আলাপ আলোচনা শেষে যদি আবার যায় তাহলে তিনি ৭ দিনের মধ্যে সম্মতি দিবেন এবং এই ৭ দিন অতিবাহিত হওয়ার পরে সম্মতি দিয়ে দিয়েছেন বলে গণ্য হবে। ঠিক আছে? এখন রাষ্ট্রপতি অনুমোদন দেওয়ার পরেই বিলটার নাম হবে আইন এবং এটা গেজেট আকারে প্রকাশ পাবে। গেজেট মানে হচ্ছে রাষ্ট্রীয় বিজ্ঞপ্তি আর কি। গেজেট আকারে প্রকাশ পাবে জাতির উদ্দেশ্যে যে এইরকম একটা আইন তৈরি হয়েছে। ঠিক আছে? এখন অর্থ বিলকে কেন রাষ্ট্রপতি, টাকা পয়সা রিলেটেড ব্যাপারকে রাষ্ট্রপতি কেন পুনর্বিবেচনার জন্য পাঠাবেন না, আমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবো। অর্থ বিল সংসদে শুরুতে উত্থাপন করার জন্যই রাষ্ট্রপতির অনুমোদন লাগে। তার মানে রাষ্ট্রপতি তো প্রথম থেকেই জানেন বিলে কি আছে কি নাই। ঠিক আছে? সেই জন্য পাশ হওয়ার পরে রাষ্ট্রপতি আর পুনর্বিবেচনার জন্য পাঠাবেন না। ঠিক আছে? এখন আসি আমরা আইনটা কিভাবে প্রণয়ন হয় আর কি, আইনটা কিভাবে প্রণয়ন হয় এটা আমরা দেখি। বিল আকারে উত্থাপন করতে হয়। বিলটা কি? বিলটা হচ্ছে, ধরেন বাংলাদেশে জনপ্রশাসন রিলেটেড একটা আইন লাগবে, জনপ্রশাসন রিলেটেড। তাহলে জনপ্রশাসন রিলেটেড যদি কোনো আইন লাগে তাহলে এই আইনটার গুরুত্ব বা এই আইনটা যে লাগবে এই জিনিসটা বুঝতে পারছে কে? এই জিনিসটা বুঝতে পারছে অবশ্যই জনপ্রশাসন মন্ত্রণালয়। তার মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিলটা উত্থাপন করবে।
কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় চাইলেই এটা পারবে না। প্রথমে তাকে ক্যাবিনেট থেকে অনুমোদন নিতে হবে। ক্যাবিনেট মানে কি? মন্ত্রিপরিষদ বিভাগ, এই যে সমস্ত মন্ত্রীদের নিয়ে গঠিত এই বিভাগ থেকে অনুমোদন নিতে হবে প্রথমে, যে এইরকম একটা আইন করা দরকার। এরপরে তারা একটা বিলের খসড়া তৈরি করবে। তারা একটা বিলের খসড়া মানে এই বিষয়টা, আইনটা এরকম এরকম হতে পারে, একটা খসড়া তৈরি করবে, জাস্ট একটা ড্রাফট। এরপরে খসড়াটা যদি আপনি একটা আইন করতে চাচ্ছেন, আপনার আইনটা তো অন্য কোনো আইনের পরিপন্থী হতে পারে, ইভেন সংবিধানের পরিপন্থী হতে পারে, আপনি তো যে কোনো আইন পারবেন না। এই জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে উদ্যোক্তা মন্ত্রণালয়কে, যারা আসলে বিলটা উত্থাপন করতে চায়, যাদের জন্য আইনটা লাগবে, তারা হচ্ছে উদ্যোক্তা মন্ত্রণালয়। তো উদ্যোক্তা মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকে বিলটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নেবে। পুঙ্খানুপুঙ্খ এখন কেন আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়? কেননা এরা তো আইনের এক্সপার্ট। তাহলে আমার বিলটায় কোথায় কি প্রবলেম আছে তারা এটা দেখে দিবে। এরপরে উদ্যোক্তা মন্ত্রণালয় কি করবেন? সংসদ সচিবালয়ে পাঠাবেন যে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। ঠিক আছে, সংসদ সচিবালয়ে পাঠাবেন। আমরা গতদিনে দেখছি সংসদটাকে পরিচালনা করার জন্য একটা প্রশাসনিক কাঠামো হচ্ছে সংসদ সচিবালয়। আপনি আগেই যায় কিন্তু অধিবেশনে উত্থাপন করবেন না, আগে আপনি সংসদ সচিবালয়ের কাছে দিবেন। ঠিক আছে, এইবার আসেন হচ্ছে সংসদের বিষয়টা। সংসদে যেদিন বিলটা উত্থাপিত হবে, তাহলে আপনি যে একটা বিল তৈরি করছেন বা খসড়া বিল তৈরি করছেন, এইটা উত্থাপনের পূর্বে মন্ত্রী, সংসদ সদস্যের সবার কাছে একটা করে ফটোকপি দিবেন উত্থাপনের টাইমে। এইটাকে বলা হচ্ছে ফার্স্ট রিডিং। 3টা রিডিং হবে, এটার নাম হচ্ছে ফার্স্ট রিডিং। ঠিক আছে, আপনার ফার্স্ট রিডিং তার মানে আপনি বিলের এইটুকু হচ্ছে আপনার বিল উত্থাপনের ব্যাকগ্রাউন্ডের কাজ। এইবার আপনি সংসদে ঢুকছেন, সংসদে আপনি সমস্ত মন্ত্রী, আপনি এমপিদেরকে একটা করে কপি দিয়ে দিছেন। এরপরে বিলটার উপর বিশদ আলাপ আলোচনা হবে, বিশদ আলাপ আলোচনা হবে, একটা তারিখ নির্ধারণ করা হবে যে এইটা নিয়ে অমুক দিন আলাপ আলোচনা হবে। ঠিক আছে, এবং অমুক দিন যে আলাপ আলোচনা হবে এইটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড রিডিং। সেকেন্ড রিডিং হয়ে গেল। এরপরে কি করবেন? যে বিলটা, যে আইনটা করবেন, আমরা গতদিন দেখেছিলাম যে সংসদের কিন্তু অনেকগুলো স্থায়ী কমিটি আছে। ধরেন জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি আছে, 50টা স্থায়ী কমিটি আছে, গত লেকচারে আমরা শিখেছি। তো সংসদ কি করবেন? এই আইনটাকে বা এই বিলটাকে সে তার ওই বিষয়ক স্থায়ী কমিটির কাছে পাঠাবেন যে এইটা জনমতটা কি, জনগণ কি এই আইন চায় কি চায় না, জনমত যাচাই করার জন্য পাঠাবেন। পাঠানোর পরে এটা নিয়ে আবার আলাপ আলোচনা হবে, এটাকে বলা হচ্ছে থার্ড রিডিং। ঠিক আছে, এরপরে হচ্ছে বিলটা ভোটে থাকবে, যে হা না ভোট দিবেন, যে আপনারা কি এটার পক্ষে আছেন, থাকলে হা বলুন, নাইলে না বলুন। তাহলে হাতে যদি গৃহীত হয়, তাহলে যদি গৃহীত হয় তাহলে এই বিষয়ে নির্বাচন হবে, হানা নির্বাচন হবে। হানা নির্বাচনে পাশ হওয়ার পরে ওই বিলটাতেই স্পিকার স্বাক্ষর করবেন যে এটা হানা ভোটে পাশ হয়েছে। এরপরে রাষ্ট্রপতির কাছেও অনুমোদনের জন্য পাঠাবেন। তাহলে রাষ্ট্রপতি এরপরে কয় দিনের মধ্যে অনুমোদন দিবে? 15 দিনের মধ্যে অনুমোদন দিবে। 15 দিনের মধ্যে যদি অনুমোদন না দেয় তাহলে অটো অনুমোদিত হয়ে যাবে। আর অথবা রাষ্ট্রপতি ব্যাক পাঠাতে পারেন আলাপ আলোচনার পর। আলাপ আলোচনার পর যদি আবার রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় তাহলে 7 দিনের মধ্যে রাষ্ট্রপতি অনুমোদন দিবেন। আর যদি না দেন তাহলে অটো অনুমোদন হয়ে যাবে। ঠিক আছে, রিটেন পরীক্ষায় কিন্তু আইন প্রণয়ন পদ্ধতি কি এটা নিয়ে কোশ্চেন আসবে, কিন্তু আপনি অবশ্যই 80 নাম্বার অনুচ্ছেদ উল্লেখ করবেন এবং ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং ইত্যাদি বিষয়গুলো আপনি স্টেপ বাই স্টেপ করে চমৎকারভাবে লিখবেন। এখানে ধরেন 10 মার্কের কোশ্চেন আসলে আপনি এখানে 7-8 পেয়ে যাবেন। ঠিক আছে, এইরকম যদি লিখতে পারেন। আচ্ছা, 80 পরে 81 পড়ার কথা ছিল, কিন্তু আইন তো আইন প্রণয়ন পদ্ধতি পড়লাম, এই জন্য আমরা একটু অধ্যাদেশ পড়ে ফেলবো। ঠিক আছে, অধ্যাদেশও হুবহু আইন। ঠিক আছে, এখন অধ্যাদেশ কিভাবে হয় এটা আমরা পড়ব। আমি আপনাকে জিনিসটা বলি, আপনারা পরবর্তীতে রিডিং পড়বেন তাহলে বুঝে যাবেন আর কি। ধরেন বাংলাদেশের কিন্তু এখন সংসদ নাই, সংসদ ভেঙে দিছেন মহামান্য রাষ্ট্রপতি। তো সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায়, মানে সংসদ নাই এইরকম একটা অবস্থায়, ধরেন এই যে এইখানে দেখেন স্পষ্ট লেখা আছে সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় বা উহার অধিবেশন ব্যতীত,
ধরেন এখন কোনটা আছে? এখন হচ্ছে সংসদ ভেঙে গেছে, অথবা সংসদ আছে কিন্তু অধিবেশন নাই। মানে ধরেন সংসদে বিরতি চলতেছে, 30 দিনের ছুটি চলতেছে। এই রকম মুহূর্তে রাষ্ট্রপতির নিকট মনে হলো যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে, দেশের একটা পরিস্থিতি ডিল করার জন্য একটা আইন লাগবে। তখন কিন্তু হুট করে এখন সংসদই নাই, তাহলে সংসদ তো কল করতে পারবে না। আবার যখন অধিবেশন নাই তখনও কিন্তু হুট করে অধিবেশন কল করবেন না, তখন তিনি অধ্যাদেশ জারি করবেন, এবং এই অধ্যাদেশ আইনের মতন শক্তিশালী, মানে এইটাও আইন। ঠিক আছে, ওকে। অধ্যাদেশ আহ, এমন কোনো বিধান করবেন না রাষ্ট্রপতি, অবশ্যই এমন কোনো বিধান করবেন না যা সং যা সংবিধানের অধীন সংসদ আইনের দ্বারা আইন সংগত করা যায় না। অর্থাৎ সংবিধানের এগেনস্টে কোনো আইন তিনি করবেন না, যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হয়ে যায়, এইরকম কোনো কিছু তিনি করবেন না। পূর্বেই কোনো আইন আছে বা অধ্যাদেশ আছে যা দিয়েই এই কাজটা করা যেত, নতুন করে আবার অধ্যাদেশ করার জন্য দরকার নাই। কথা বুঝতে পারছেন? এই 3টা কারণে হচ্ছে অধ্যাদেশ করবেন না। এমনি এমনি সময় অধ্যাদেশ করবেন, ধরেন সংবিধানেরও এগেনস্টে না, আবার অন্য কোনো আইন দিয়েও এই কাজটা করা যাচ্ছে না, তখন তিনি অধ্যাদেশ জারি করবেন। ঠিক আছে, অধ্যাদেশ যদি জারি হয়, জারি হওয়ার পরে এরপরে তো কখনো না কখনো সংসদের বৈঠক বসবে। বৈঠক বসার পর, পরবর্তী বৈঠক বসার পর 30 দিন অতিবাহিত হইলে বা 30 দিনের মধ্যে এই অধ্যাদেশ নিয়ে সংসদে আলাপ আলোচনা হবে। ঠিক আছে, সংসদ আলাপ আলোচনা হবে, আলাপ আলোচনা হয়ে আইন আকারে এটা তৈরি হবে এবং অধ্যাদেশটা বাতিল হবে। ঠিক আছে, ওকে। এখন তিনি এমন যদি হয়, ধরেন টাকা পয়সা রিলেটেড যদি ব্যাপার হয়, আমরা একটু আগে বুঝবো। আচ্ছা, এইটা আপনারা রিডিং পড়বেন 3 এবং 4। এইটা রিডিং পড়ার জন্য আপনাকে আরেকটু ধারণা লাগবে, সেটার জন্য আমরা একটু সামনের দিকে আগাই। ঠিক আছে, তাহলে আপনি এটা বুঝবেন। ওইখানে আছে হচ্ছে সংযুক্ত তহবিল। সংযুক্ত তহবিল কি, এটা আমরা কিছুক্ষণ পরে বুঝবো। বিল কি ভাই? একটু আগে আমরা বুঝছি, বিল হচ্ছে আইন প্রণয়নের জন্য যে প্রস্তাবটা, এটাই হচ্ছে বিল। খসড়া আইনটাই বিল। অর্থ বিল তাহলে কি? অর্থ বিল হচ্ছে টাকা পয়সা রিলেটেড যে আইন রিলেটেড বিল আর কি, এটাই হচ্ছে অর্থ বিল। ঠিক আছে, ওকে। অর্থ বিলের মধ্যে কি কি থাকবে? কর আরোপ করা, কর নিয়ন্ত্রণ করা, রদবদল করা, মৌকুব করা, রহিত করা। নতুন একটা জিনিসের মধ্যে আপনি কর আরোপ করবেন, বা ধরেন কিছুদিন পর পর আপনারা দেখেন বাজেটের সময় সময় অমুকের উপর কর বাড়ছে, অমুকের উপর কর কমছে, এই টাইপের বিষয়। সরকার কর্তৃক কোনো ঋণ গ্রহণ করতে যদি চায়, এটাও তো আইন দিয়ে করতে হবে। বা গ্যারান্টি দান। গ্যারান্টি দান কেমন? গ্যারান্টি দান জিনিসটা কি? ধরেন আমাদের এক্সপ্রেসওয়ে করা হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এইটা কিন্তু অন্য দেশ এসে এটাতে ইনভেস্ট করছে, কিন্তু আপনি তাকে গ্যারান্টি দিয়েছেন যে আপনি এখান থেকে টোল নিয়ে টাকা নিয়ে যাবেন পরবর্তীতে। এই যে এটা গ্যারান্টি দান, এটাও কিন্তু এক প্রকার ঋণের মধ্যেই পড়ে। আর্থিক দায় সম্পর্কিত কোনো আইনের সংশোধন। সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ। সরকারের যে টাকা পয়সার যে রাখার জায়গাটা, মানে সরকারের যে অ্যাকাউন্টটা, 2 জায়গায় সরকার টাকা রাখে। ঠিক আছে, 2 জায়গায়, একটা হচ্ছে সংযুক্ত তহবিল আর একটা হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব। ঠিক আছে, এর উপর নির্দিষ্ট কোনো কিছু। সংযুক্ত তহবিলের উপর দায় আরোপ, কিন্তু কোনো দায় রদবদল। দায় আরোপ মানে কি? সরকারের যে টাকা, এই টাকা থেকে এই টাকা খরচ করতে হবে, এটা তো তাহলে সরকারের দায়। বা এত খরচ না করে, ধরেন 100 খরচ করার কথা, ওইখানে বললো যে 110 টাকা খরচ লাগবে, তার মানে রদবদল, এইরকম কোনো কিছু। আর হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব বাবদ অর্থ প্রাপ্তি। দুইটা সরকারের কিন্তু 2 জায়গা টাকা রাখবে, একটা হচ্ছে সংযুক্ত তহবিল আর একটা প্রজাতন্ত্রের সরকারি হিসাব। এই দুইটাই সরকারের ফান্ড। ঠিক আছে, এর রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয় সম্পর্কিত আইন। এই জিনিসগুলো আসলে নাম হচ্ছে অর্থ বিল। তার মানে সরকারের টাকা খরচ, টাকা আয়, তার ফান্ড রক্ষণাবেক্ষণ, এই সমস্ত রিলেটেড বিষয়। ঠিক আছে, এই অর্থ বিল হচ্ছে, এইগুলার নাম হচ্ছে অর্থ বিল। এই অনুচ্ছেদটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতে পারে অর্থ বিল কি। ইন ডিটেলস লিখতে হবে না,
আমি যতটুকু বললাম ধরেন এর মধ্যে আপনি যা যা বুঝলেন বা এটা পড়ে যা যা বুঝলেন এটা গুছায়া লিখবেন আর কি। ওকে, কিন্তু জরিমানা, অর্থদণ্ড আরোপ, রদবদল, লাইসেন্স ফি, এই যে আপনি বিভিন্ন জায়গায় যান না, একটা ফিস দেন, ধরেন সরকারি একটা পার্কে ঢুকতেছেন, সরকারি জায়গায় আপনি একটা টাকা দিয়ে ঢুকতেছেন। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নেন, সরকারি একটা ফি দিতে হয়। আপনি যদি রাস্তায় বাইক চালায় একটা অন্যায় করেন, তাহলে কিন্তু আপনার উপর জরিমানা আরোপ করা হয়। এই সমস্ত জিনিস কিন্তু অর্থবিল না। এই সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করা, আইন করতে হবে তো। যদি ধরেন হেলমেট ছাড়া গাড়ি চালাইলে ১,০০০ টাকা কেস, কিন্তু আপনি ১,০০০ টাকাটা সরকার ১৫০০ করতে চায়, এটা তো রদবদল। কিন্তু এইগুলা না অর্থবিল হবে না, ঠিক আছে? এইগুলা অর্থবিল হবে না। ওকে, রাষ্ট্রপতির সম্মতির জন্য তাহার নিকট পেশ করিবার সময়ে প্রত্যেক অর্থবিলে স্পিকারের স্বাক্ষর মর্মে একটি সার্টিফিকেট থাকিবে যে ইহা একটি অর্থবিল। অর্থবিল কিন্তু রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া সংসদে উত্থাপনই করা যায় না। আবার যদি সংসদে উত্থাপন তো হয়, তাহলে এইটা কিন্তু পাশ হওয়ার পরে তাহলে আপনি আবার রাষ্ট্রপতির কাছে অনুমোদন দেওয়ার জন্য পাঠাবেন। তো কোন বিলটা অর্থবিল আর কোনটা এমনি আইনের বিল, এইটা কিন্তু পৃথক করবে রাষ্ট্রপতি, দেখে দেখে করবে তা না। অর্থবিল মানে খুবই সেন্সিটিভ। এর উপর স্পিকারের স্বাক্ষরযুক্ত একটা প্রত্যয়নপত্রই থাকবে যে ইহা একটি অর্থবিল, ঠিক আছে? ওকে, আর্থিক ব্যবস্থার জন্য সুপারিশ। কোনো অর্থবিল বা সরকারি অর্থ ব্যয়ের প্রশ্নে জড়িত আছে এমন কোনো বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যাবে না। আপনি সংসদে একটা অর্থবিল রিলেটেড একটা আইন করতে চান, বা একটা সরকার ঋণ নিবে এই বিষয়ে আইন করতে চান, বা প্রজাতন্ত্রের সরকারি হিসাবের উপর কোনো দায় দিতে চান, বা সংযুক্ত তহবিলের উপর কোনো দায় দিতে চান, এই টাইপের কোনো আইন যদি আপনি করতে চান, রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া এটা সংসদে উত্থাপনই করা যাবে না। এটা খুবই সিরিয়াস কথা। তবে সত্য থাকে যে কোনো অর্থবিলে কোনো কর হ্রাস, বিলোপ, বিধান সংবলিত কোনো সংশোধন উত্থাপনের জন্য সুপারিশের প্রয়োজন নাই। এর মানে কি বিষয়টা দেখেন, শুধুমাত্র হ্রাস, কিন্তু হ্রাস বা বিলোপ, ধরেন এই যন্ত্রটার উপর একটা ট্যাক্স আরোপ করা আছে, ধরেন কর আরোপ করা আছে হচ্ছে প্রতি কেজিতে 40 টাকা, এই অনুযায়ী বাংলাদেশে আইন আছে। কিন্তু হ্রাস করে এটা 30 করতে চান, বা হ্রাস করে এটা 0 করে দিতে চান, এই রকম যদি একটা আইন আপনি উত্থাপন করতে চান, এটাকে জন্য রাষ্ট্রপতির শুরুতে সুপারিশের প্রয়োজন নাই। কমানোর জন্য সুপারিশের প্রয়োজন নাই, বাড়াতে গেলে সুপারিশ লাগবে, ঠিক আছে? ওকে, এখন কোনো কিছুর উপর কর আরোপ করতে যদি চান আপনি, সংসদের আইন ব্যতীত কর আরোপ করা যাবে না। আপনি ধরেন আপনি একটা পৃথিবীতে একটা নতুন জিনিস আবিষ্কৃত হয়েছে, এই জিনিসটা বাজারে আপনি বেচা কিনা করতেছেন, এর উপর কোনো ট্যাক্স ধারণ নাই। তো এর উপর ট্যাক্স সরকার আরোপ করতে যদি চায়, অবশ্যই সংসদের আইন লাগবে। আইন ছাড়া ট্যাক্স আরোপ করা যাবে না, ঠিক আছে? আর শুরুতেই বলছি, সরকারের দুইটা অ্যাকাউন্ট, ধরেন সরকারের যে টাকা পয়সা, সরকারের যে টোটাল টাকা আয় বা ব্যয়, এই ব্যয়টা দুই জায়গা থেকে করা হয়। যদিও এইখানে না রাষ্ট্র কথাটা বলা উচিত, সরকার তো রাষ্ট্র চালানোর একটা এজেন্সি। তার একটা হচ্ছে সংযুক্ত তহবিল, আর একটা হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব। এই হচ্ছে দুইটা অ্যাকাউন্ট, দুই জায়গা টাকা পয়সা হয়, রাখা হয় বা খরচ করা হয়। সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, এই যে এনবিআর দিয়ে যত ভ্যাট, ট্যাক্স, ট্যারিফ, এই যে শুল্ক যত জানেন সব কিছু, সরকার কর্তৃক গৃহীত সকল ঋণ, এই যে ঋণ আপনি নিচ্ছেন, ঋণের টাকাও তো আপনার ফান্ডে এসে অ্যাড হবে, ঋণ পরিশোধ হইতে সরকার কর্তৃক প্রাপ্ত অর্থ। এর মানে কি, সরকারের কাছ থেকে আপনি আগেই ঋণ নিছিলেন, আপনি ঋণ নিছিলেন, এই ঋণটা সরকার নিচ্ছে, আর সরকারের কাছ থেকে আপনি ঋণ নিছিলেন, কিস্তি দিচ্ছেন সরকারকে, সেই কিস্তির টাকাটা, সকল অর্থ একটি মাত্র তহবিলে পরিণত হবে, তাহা সংযুক্ত তহবিল নামে পরিচিত। তাহলে সংযুক্ত তহবিলে কি কি থাকবে ভাই? সকল রাজস্ব ইনকাম, সকল ঋণ, এবং
সরকার যদি ঋণ দেয় সেই ঋণ থেকে প্রাপ্ত অর্থ, এইগুলো সংযুক্ত তহবিলই থাকবে। আর বাদ বাকি সব থাকবে প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা থাকবে। তাহলে দুইটা অ্যাকাউন্ট সরকারি হিসাবে কি জমা থাকবে এরকম ধরেন, এই আপনি একটা মামলা করছেন, মামলায় আপনার জরিমানা হয়েছে, আপনারা দেখেন না কারাদণ্ড, জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড, এরকম দেখেন না? এই জরিমানা টরিমানা আরও বিভিন্ন ইনকাম, সেই ইনকামগুলো হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা হবে। তার মানে সংযুক্ত তহবিলেরটা আপনার মনে রাখতে হবে, সকল প্রকার রাজস্ব আয়, তারপরে হচ্ছে ঋণ এবং ঋণ প্রদত্ত অর্থ থেকে সরকারের আয়, এইগুলা থাকবে প্রজাতন্ত্রের সরকারি হিসাবে। ঠিক আছে? সরকারি অর্থের নিয়ন্ত্রণ, সরকারি অর্থের রক্ষণাবেক্ষণ ক্ষেত্র মতে সংযুক্ত তহবিলে অর্থ প্রদান, তাহা থেকে অর্থ প্রত্যাহার, সরকারি হিসাব থেকে অর্থ প্রদান এবং তাহা থেকে অর্থ, এই সমস্ত বিষয় আইনের দ্বারা নিয়ন্ত্রিত হবে। মানে আপনি আপনার তহবিলের টাকা দিবেন এবং টাকা খরচ করবেন, এই সব কিছু আইনের দ্বারা খরচ করা হবে। আপনি হুট করে যায় খরচ করে ফেলতে পারবেন না, নির্দিষ্ট আইন দ্বারা এটা খরচ হবে। এটা 85 নম্বর অনুচ্ছেদ। এগুলো এত ইম্পর্টেন্ট ও অনুচ্ছেদ না। ওকে, প্রজাতন্ত্রের সরকারি হিসাবে প্রদেয় অর্থ আপনি দেখছেন কি 84 নম্বর অনুচ্ছেদে আপনি আগেই দেখে আসছেন যে কোনটা কোথায় খরচ হবে, মানে রাখা হবে। আর এইখানে বলতেছে রাজস্ব কিংবা 84 অনুচ্ছেদ দফায় সংযুক্ত তহবিলের অংশ পরিণত হইবে, তাহা ব্যতীত প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কিংবা প্রজাতন্ত্রের বিষয়বলী সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কর্তৃক প্রাপ্ত অর্থ, এইরকম সমস্ত অর্থ, মামলা মোকদ্দমা বাবদ আদালতের নিকট জমা রয়েছে, সকল অর্থ যাবে হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাবে। মেইন কথা কি, আপনার সকল রাজস্ব, এনবিআর যে টাকা ইনকাম করবে, আপনার ঋণ এবং আপনি ঋণ দিছিলেন তার কিস্তি পাইছেন আর কি, এইগুলা হচ্ছে সব থাকবে সংযুক্ত তহবিলে। এছাড়া সরকারি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বা যে কেউ যে টাকা ইনকাম করবে, ধরেন আমাদের একটা সরকারি প্রতিষ্ঠান, ধরেন আমরা বলতেছি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, তাহলে পর্যটন কর্পোরেশন যে টাকা ইনকাম করবে, এই টাকাও কিন্তু যায় প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা হবে। ঠিক আছে? বা নির্দিষ্ট মেয়াদে সে জমা দিবে। মামলা মোকদ্দমা আদালত, এই যে জরিমানা, বিভিন্ন কিছু থেকে যে টাকা ইনকাম হবে সেইগুলো সব এইখানে থাকবে। ঠিক আছে? প্রজাতন্ত্রের সরকারি হিসাবে। এইটা খুবই ইম্পর্টেন্ট অনুচ্ছেদ। 81 পরে সবচেয়ে ইম্পর্টেন্ট অনুচ্ছেদ হচ্ছে এইটা 87, বার্ষিক অর্থনৈতিক বিবৃতি। এইটাকেই আমরা বলি হচ্ছে বাজেট। প্রত্যেক বছর যে বাজেট শুনেন, বাজেট কোনো সাংবিধানিক শব্দ না, সংবিধানে এইটার নাম হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি। ঠিক আছে? বাজেটের নামই বার্ষিক আর্থিক বিবৃতি। বাজেট বলে কোনো শব্দ সংবিধানে নাই। এইগুলা হচ্ছে ধরেন আমরা বিভিন্ন কথা সহজ করার জন্য এটা আমরা বলি। ঠিক আছে? প্রত্যেক অর্থবছর সম্পর্কে উক্ত বছরের জন্য সরকার অনুমোদিত আয় ও ব্যয় সংবলিত একটি বিবৃতি সংসদে উত্থাপন করা হবে। এই বিবৃতিটার নামই হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি। কত আয় করবে সরকার, কত ব্যয় করবে। বিবৃতিতে পৃথক পৃথকভাবে সংযুক্ত তহবিলের উপর দায় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ সংবৃত্ত তহবিল হতে ব্যয় হইবে, এর প্রস্তাব, বিভিন্ন কিছু রাজস্ব খাতের ব্যয় সব কিছু এখানে থাকবে আর কি। ঠিক আছে? এটা রিডিং পড়লেই আপনি বুঝবেন। এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, রাজস্ব খাতের ব্যয়। এখন আমরা তো রাজস্ব থেকে আয় করি, রাজস্ব আয় হয়, রাজস্ব ব্যয় কি? সরকার যে ব্যয় করে, এই ব্যয় হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে রাজস্ব ব্যয়, এইটা ভাই সারা জীবন মনে রাখবেন, এইটা কিন্তু বিভিন্ন জায়গায় আপনার লাগবে। একটা হচ্ছে রাজস্ব ব্যয়, আর একটা হচ্ছে উন্নয়ন ব্যয়। ঠিক আছে? উন্নয়ন ব্যয়। তো রাজস্ব ব্যয় কি? রাজস্ব ব্যয় মানে ট্যাক্স আদায় করতে যে টাকা খরচ হয় তা না। রাজস্ব ব্যয় হচ্ছে মোট সরকার পরিচালনা করতে যে ব্যয়। সরকার কি করে? সরকার করে দেশ রক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা, প্রশাসন ব্যবস্থা। এই সরকার পরিচালনা করতে যে ব্যয়, ধরেন সরকার সমস্ত কর্মকর্তা কর্মচারীদের যে বেতন দেয়, সেনাবাহিনীর পিছনে যে টাকা পয়সা খরচ করে, পুলিশ প্রশাসনের প্রতি যে টাকা পয়সা খরচ করে, এইগুলো হচ্ছে রাজস্ব ব্যয়।
আপনার এলাকার রাস্তাঘাট করতেছে, আপনার এলাকায় একটা ইউনিভার্সিটি করতেছে, এই ব্যয় হচ্ছে উন্নয়ন ব্যয়। ঠিক আছে? তো এই রাজস্ব খাতের সমস্ত ব্যয়টাই নিয়ে একটা বিবৃতি থাকবে, এটার নামই হচ্ছে বার্ষিক অর্থনীতি বিবৃতি। এটা আপনারা এমনি জানেন বাজেট কি, এখানে পড়লে আরও বিস্তারিত আপনি জানতে পারবেন। আমরা বলেছি সরকারের দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে সংযুক্ত তহবিল আর একটা হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব। সংযুক্ত তহবিলের উপর একটা দায় আছে, মানে এই সংযুক্ত তহবিল কোথায় কোথায় টাকা খরচ করবে এটাই হচ্ছে তার দায়। দায় কেমন? তিনি রাষ্ট্রপতি ও তার দপ্তরের যত বেতন, রাষ্ট্রপতির বেতন এবং রাষ্ট্রপতির ওইখানে আপনারা জানেন জনবিভাগ ও আপন বিভাগ নামে দুইটা বিভাগ আছে এবং এইখানে প্রচুর কর্মকর্তা কর্মচারীরা আছে, তাদের ব্যয়, স্পিকার ডেপুটি স্পিকার, সুপ্রিম কোর্টের বিচারকগণ, মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক, নির্বাচন কমিশনারগণ, সরকারি কর্ম কমিশনের সদস্য এবং তাদের পারিশ্রমিক, এই সমস্ত ব্যাপারগুলোর পারিশ্রমিক কিন্তু সংযুক্ত তহবিল থেকে যাবে। সংসদ, এরপরে আসেন আমরা সংসদ, সুপ্রিম কোর্ট, মহাহিসাব রক্ষক নিয়ন্ত্রক, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশনের কর্মচারীদের পারিশ্রমিক ও প্রশাসনিক ব্যয়, তার মানে ধরেন টোটাল পিএসসির যে প্রশাসনিক ব্যয় আছে, এই টোটাল পিএসসি প্রতিষ্ঠানটা চালাইতে যে ব্যয় হয় এসব সংযুক্ত তহবিল থেকে আসে। ঠিক আছে? এইরকম সুপ্রিম কোর্টের টোটাল ব্যয়, সংসদের টোটাল ব্যয়। ঠিক আছে? এরপরে আমরা দেখতেছি হচ্ছে সুদ পরিশোধ তহবিলের দায়, মূলধন পরিশোধ, তাহার ক্রম পরিশোধ, ঋণ সংগ্রহের ব্যাপার স্যাপার, সংযুক্ত তহবিলের জামানত, গৃহীত ঋণের মোচন ইত্যাদি সরকারের দেনার যত দায়। সংযুক্ত তহবিলে কিন্তু ঋণ এসে জমা হয়, আবার এইখান থেকে সরকার ঋণ দেয়। তো ঋণ এসে যে জমা হয়, তাহলে ঋণ যে আপনি নিলেন পরবর্তীতে আপনাকে সেই কিস্তি দিতে হবে না? যেমন চায়নার থেকে আপনি ঋণ নিলেন, ঋণ নিলে আপনার এই তহবিলে এসে পড়বে, এই তহবিল থেকে কি আপনার পরবর্তীতে আবার এই ঋণের এই টাকা আপনি ব্যয় করবেন, আয় করবেন, বাট আপনার টাকা দিতে হবে না পরবর্তীতে, সেটাও কিন্তু আপনি সংযুক্ত তহবিল থেকে দেবেন। অথবা ধরেন আপনি বাংলাদেশে কিন্তু আপনি 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপনি মামলা করতে পারেন, আবার 146 নিয়েও মামলা করতে পারেন। ধরেন 102 নিয়ে আপনার মৌলিক অধিকারে কোনো সমস্যা হয়েছে, ধরেন আপনি একটা জায়গায় আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করছেন, সুপ্রিম কোর্ট আপনাকে রায় দিয়ে দিছে যে আপনাকে ক্ষতিপূরণ বাবদ 1 কোটি টাকা দিতে হবে। এখন এই 1 কোটি টাকাটা আপনি তো সরকারের এগেনস্টে মামলা করছেন বা রাষ্ট্রের এগেনস্টে, তাহলে আপনাকে কে দিবে? রাষ্ট্র দিবে। সেইটাও কিন্তু সংযুক্ত তহবিল থেকে যাবে। অথবা সংসদ যদি বলে যে এইখান থেকে কি, এটা তো ইম্পর্টেন্ট অনুচ্ছেদ না, বাট জানার জন্য। ধরেন আপনি ভাইবাই গেলেন, আপনাকে এরকম জিজ্ঞাসা করতে পারে যে বলেন এই যে আমরা যে ভাইবা নিচ্ছি আমাদের বেতন কে দেয়? তখন আপনি বলবেন যে সংযুক্ত তহবিল থেকে এই বেতনটা আসে। ওকে, এরপরে হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি। এখন সংযুক্ত তহবিলের দায়যুক্ত ব্যয় সম্পর্কিত আর্থিক বিবৃতি সংসদে আলোচনা করা হইবে, এর জন্য ভোট করে লাগবে না। মানে সংযুক্ত তহবিল থেকে আপনি যে টাকা ব্যয় করবেন, এই ব্যয় করার জন্য কত ব্যয় করবেন, কিভাবে ব্যয় করবেন, এটা নিয়ে আলাপ আলোচনা চলতে পারে সংসদে, কিন্তু এটা নিয়ে কোনো ভোট চলবে না। ঠিক আছে? কিন্তু অন্যান্য ব্যয় সম্পর্কে যদি বার্ষিক বাজেটে থাকে, এইগুলা ইয়ের জন্য সংসদে উত্থাপন হবে, আলাপ আলোচনা হবে, প্রয়োজনে এটা নিয়ে হ্রাস কম বেশি হতে পারে এবং ভোটাভুটিও হতে পারে। সংযুক্ত তহবিলের জিনিস নিয়ে কোনো ভোটাভুটি হবে না, বাট অন্যান্য জিনিস সম্মতির জন্য সংসদে লাগবে। এটাও এত না, এটা 91 নাম্বার আমাদের দেখারই দরকার নাই। আমরা এর আগেরটা ছিল হচ্ছে 90 দেখার দরকার নেই, আমরা 91তে চলে যাই। 91তে হচ্ছে এরকম যে আপনি একটা বাজেট করলেন, আপনি তো প্রত্যেক বছর একটা বাজেট আলোচনা করবেন, ধরেন একটা জায়গায় একটা মন্ত্রণালয়ের বাজেট, এটা আপনি তো রাষ্ট্রীয় বাজেট করছেন 1 বছরের জন্য। এই বাজেটে ধরেন কৃষি মন্ত্রণালয় একটা টাকা পাইছে সারা বছর খরচ করার জন্য, সে 6,000 কোটি টাকা পাইছে, ধরেন 6,000 কোটি টাকা সে খরচ করবে, কিন্তু কোনো কারণে তার আসলে আরও 100 কোটি টাকা বেশি লাগবে, তখন এইটাকে বলা হচ্ছে অতিরিক্ত মঞ্জুরি। ঠিক আছে? অথবা এর যখন আপনি বাজেট করছেন, এই কৃষি মন্ত্রণালয়ের একটা খাত সম্পর্কে আপনি
নেনই নাই, মানে এই খাতটার ব্যয় আপনি ধরেনই নাই, তাহলে এই জায়গা তো আবার ব্যয় বাড়াতে হবে, এটা তো আপনি আনেনই নাই আলোচনায়, এইগুলাকে বলা হচ্ছে সম্পূরক। ঠিক আছে, তাহলে এই রকম যদি এক্সট্রা টাকা হয় তাহলে খরচ করা লাগে, তাহলে এইটা প্রসঙ্গ দেখিয়ে অতিরিক্ত মঞ্জুরি আপনি করতে পারবেন। ঠিক আছে, সংসদে আলাপ আলোচনা করবেন এবং এটার জন্য অতিরিক্ত মঞ্জুরি দিতে হবে। তবে সংযুক্ত তহবিল হতে ব্যয় নির্বাহের জন্য প্রদান করবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে, রাষ্ট্রপতি ক্ষেত্র মতো সেই ব্যয়ের অনুমোদন সংশোধন এগুলা করতে পারবেন। ঠিক আছে, সংসদ ছাড়াও কিন্তু রাষ্ট্রপতির এইখানে একটা ক্ষমতা আছে। 92 নম্বর অনুচ্ছেদ নিয়ে আমরা তেমন কোনো আলাপ আলোচনা করব না। 93 আমরা আলাপ আলোচনা করেছি, যেটা হচ্ছে অধ্যাদেশ প্রণয়ন। অধ্যাদেশও এক প্রকারের আইন। শোনেন, অর্থ বিলের আপনারা 81 নাম্বার যেটা অনুচ্ছেদ শিখেছেন এটা খুব ভালো মতন শিখবেন। 84 নাম্বার শিখবেন। ঠিক আছে, 84 পরে আপনারা শিখবেন হচ্ছে 87। এইগুলা খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা অনুচ্ছেদ অ্যাকচুয়ালি খুবই ভালো মতন শিখতে হবে, এবং আইন কিভাবে প্রণীত হয় এই টোটাল বিষয় নিয়ে আমরা এতক্ষণে আলাপ আলোচনা। আর বাদ বাকি অর্থ রিলেটেড ব্যাপার একটু ভেজাল টাইপ। ঠিক আছে, এইগুলো আপনি জানলেই আপনার মোটামুটি অর্থ রিলেটেড এবং আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে ভালো ধারণা হয়ে যাবে, এবং এতটুকু ধারণাই যথেষ্ট। বাদ বাকিগুলো এত ডেপথ জানার দরকার নাই। 94 থেকে প্রত্যেকটা অনুচ্ছেদ ইন ডেপথ জানা লাগবে। এইখান থেকে আপনার বিচার বিভাগ শুরু, এবং আপনি বুঝতে পারবেন বাংলাদেশে বিচার বিভাগ কিভাবে গঠিত হয়, বিচারক কিভাবে নিয়োগ হয়, বিচার কার্যক্রমের সাংবিধানিক ভিত্তিকে এটা আপনি বুঝতে পারবেন। তো 94 অনুচ্ছেদ থেকে আমাদের বিচার বিভাগের আলাপ আলোচনা শুরু। বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকিবে, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ লইয়া তাহা গঠিত হবে। আমাদের যে মহামান্য সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা বিভাগ হচ্ছে আপিল বিভাগ, আর একটা বিভাগ হচ্ছে হাইকোর্ট বিভাগ। এখন হাইকোর্ট কিন্তু আলাদা কোর্ট না, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আলাদা তা না, কিন্তু হাইকোর্টও হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, হাইকোর্ট নিজেও সুপ্রিম কোর্ট। আপনারা মাঝে মধ্যে এইরকম দেখবেন পত্রপত্রিকাতেও লেখে যে হাইকোর্টের রায় বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। আরে হাইকোর্ট নিজেই তো সুপ্রিম কোর্ট। হাইকোর্ট হচ্ছে হাইকোর্টের একটা রায়, আপনি এটা বলতে পারেন হাইকোর্ট বিভাগের রায় বাতিল করে দিল আপিল বিভাগ, নট সুপ্রিম কোর্ট। হাইকোর্ট ইটসেলফ ইজ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, ওকে। প্রধান বিচারপতি, যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নামে অভিহিত হইবেন, এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণ করার জন্য রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক বিচারক নিয়োগ প্রয়োজন বোধ করিবেন, সেইরূপ সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রিম কোর্ট গঠিত হবে। এখন আপনি বুঝেন, একজন প্রধান বিচারপতি থাকবেন, ধরেন আপিল বিভাগে যারা বিচার করবে জজ, এরকম থাকলো 10 জন, হাইকোর্ট বিভাগে ধরেন 20 জন, তাহলে কতজন হইল? 30 জন, 31 জন নিয়ে গঠিত হবে। এখন এর সংখ্যাটা আসলে কত, এটা রাষ্ট্রপতি নির্ধারণ করিবেন। ঠিক আছে, এখন হাইকোর্ট বিভাগের বিচারপতি আর আপিল বিভাগের বিচারপতি কিন্তু আলাদা। ব্যাপারটা এরকম না যে আপনি আজকে আপিল বিভাগে বসলেন, কালকে হাইকোর্ট বিভাগে বসলেন, ব্যাপারটা তা না। আপনি কোন বিভাগের বিচারপতি সেটা কিন্তু আপনার নিয়োগের সময়তেই বলে দিবে আর কি। আবার প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে নিযুক্ত বিচারকগণ কেবল উক্ত বিভাগে, তার মানে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে নিযুক্ত বিচারপতি হচ্ছে আপিল বিভাগে বসবে, অন্যান্য বিচারপতিরা হাইকোর্ট বিভাগে বসবে। ঠিক আছে, এই সংবিধানের বিধানবলী সাপেক্ষে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতির কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবে। ঠিক আছে, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি শুধুমাত্র সংবিধানের অধীনে থাকবে, অন্য কোনো প্রভাব মুক্ত থাকবে তারা। বিচারক নিয়োগ, প্রধান বিচারপতিকে সরাসরি রাষ্ট্রপতি নিযুক্ত করবেন, প্রধান বিচারপতিকে সরাসরি রাষ্ট্রপতি নিয়োগ দিবে, এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারপতির নিয়োগ দিবেন। তার মানে রাষ্ট্রপতি ডাইরেক্ট প্রধান বিচারপতির নিয়োগ দিবে, এবং প্রধান বিচারপতির সাথে আলাপ আলোচনা করিয়া অন্যান্য বিচারপতিদের নিয়োগ দিবেন বা বিচারকদের নিয়োগ দিবেন। অন্যান্য মানে কি, যে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতি। এদের কি যোগ্যতা থাকবে? তাকে বাংলাদেশের নাগরিক হইতে হবে। সুপ্রিম কোর্টে
কম করে হলেও 10 বছর অ্যাডভোকেট উকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টে না থাকলেও বাংলাদেশের সীমানার মধ্যে বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত থাকতে হবে। ধরেন আপনি ময়মনসিংহ আদালতে বিচারক বা জজ ছিলেন বা সহকারী জজ ছিলেন, 10 বছরের অভিজ্ঞতা লাগবে। এবং সুপ্রিম কোর্টের বিচার হওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট আইন আছে, সেই আইনে আপনার সেই যোগ্যতাও থাকতে হবে, তাহলে রাষ্ট্রপতি আপনাকে নিয়োগ দিবেন। ঠিক আছে? এখন এই অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট বলিতে সংবিধান প্রবর্তনের পূর্বে যে বাংলাদেশের রাষ্ট্রীয় সমস্যায় হাইকোর্ট হিসেবে প্রচলিত ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু পাকিস্তানের সুপ্রিম কোর্ট বাংলাদেশে ছিল না, বাংলাদেশে যেটা ছিল হাইকোর্ট, তাহলে ওই হাইকোর্টই এখন থেকে সুপ্রিম কোর্ট হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়টা। ঠিক আছে? বিচারকদের পদের মেয়াদ, বিচারকরা কতদিন পর্যন্ত বিচার কার্যক্রম করতে পারবেন? ৬৭ বছর পর্যন্ত তারা বিচার কার্যক্রম করতে পারবেন। ৬৭ বছর তার বয়স হয়ে গেলেই সে অবসরে চলে যাবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে তাকে অপসারণ করা যাবে প্রমাণিত অসদাচরণ বা অসমর্থনের জন্য। মানে খুবই একটা অন্যায় করছেন একজন বিচারক, তাহলে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠ ভোট প্রস্তাবে এটা পাশ হতে হবে। ধরেন আপনি একজন বিচারককে সংসদ থেকে সরিয়ে দিতে চান, তাহলে এটা নিয়ে সংসদে আলাপ আলোচনা হবে এবং 2/3 ভোটে যদি পাশ হয়, যে 3 ভাগের 2 ভাগ হাঁ ভোট দিছে, তাহলে আপনার বিচারপতিকে সরায়া দিবেন ওইখান থেকে, বিচারপতি তার পদ থেকে সরে যাবেন। কিন্তু এইখানে একটা কথা আছে, আপনি 22 নম্বর অনুচ্ছেদে পড়ে আসছেন যে বিচার বিভাগ স্বাধীন থাকবে, কিন্তু আপনি আবার এইখানে বিচারক নিয়োগ সরায়া দিচ্ছেন হচ্ছে এই সংসদ থেকে। তার মানে সংসদকে বিচার বিভাগের উপর প্রভাব ফেলতেছে না? এই কাজটা না পঞ্চদশ সংশোধনীতে, ষোড়শ সংশোধনীতে হয়েছে, এটা ষোড়শ সংশোধনীতে, 16তম সংশোধনীতে। বাট এর আগে কেমন ছিল জানেন? এইটা হচ্ছে আগের সংবিধান, 2000 সালের সংবিধান। এইখানে বলা হয়েছে যে সংসদ থেকে সরাবে না, আগে ছিল সংসদ বিচারক অপসারণ করবে না, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকিবে। এরা কাদেরকে নিয়ে গঠিত হবে? প্রধান বিচারপতি এবং বিচারকদের মধ্যে বা অন্যান্য বিচারপতিদের মধ্যে প্রবীণ 2 জন লইয়া। তার মানে একজন প্রধান বিচারপতি এবং কর্মে প্রবীণ, বয়সে প্রবীণ না কিন্তু কর্মে প্রবীণ, যে আপনি মেয়াদ কতদিন ধরে কাজ করতেছেন এইটা, এইরকম 2 জন নিয়ে মোট 3 জন দিয়ে আপনার একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে। এই কাউন্সিল তদন্ত করে অ্যাকচুয়ালি আপনার বিচারককে অপসারণ করতে পারবে। বিস্তারিতটা আপনারা একটু রিডিং পড়ে নিয়েন। ঠিক আছে? তো এই জন্য কিন্তু এই ষোড়শ সংশোধনীটা বাতিল করার জন্য কিন্তু কোর্টে একটা মামলা আছে এবং ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যেতে পারে। সংশোধনী যদি বাতিল হয়, তাহলে বিচারকদের অপসারণ করার জন্য সংসদের যে ক্ষমতা, এই ক্ষমতা ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে বিচারকদের অপসারণের জন্য ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে চলে যাবে। ঠিক আছে? এতটুকুই বললাম, রিডিং পড়লে আপনারা বুঝে যাবেন আর কি। ও আরেকটা ব্যাপার বলি, 67 বছর বয়সে আমাদের বিচারপতিদেরকে সরিয়ে দেয়, কিন্তু এটা নিয়েও কথা আছে। অনেকেই মনে করেন বিচার করতে করতে একজন বিচারপতি যত বেশি অভিজ্ঞ হন, তার বিচার ব্যবস্থায় তার তত দিন যায়, মানে তত ভালো হয় তার বিচার ব্যবস্থা। এই জন্য বিচারকদেরকে আরও বেশি সময় রাখা দরকার, এরকম অনেকেই মত দেন। যেমন আমেরিকায় কিন্তু বিচারপতিদের সরায়া দেওয়ার কোনো বয়স নাই। আপনারা আমেরিকান বিচারপতিদের যদি ভিডিও টিডিও দেখবেন, তাহলে দেখবেন যে অনেক বৃদ্ধ বৃদ্ধ জজরা বিচার করতেছেন। তো এই জন্য একটা কথা প্রচলিত আছে যে আমেরিকার বিচারপতিদেরকে নিয়োগ দেন আমেরিকা, কিন্তু তাদেরকে অপসারণ করেন স্বয়ং সৃষ্টিকর্তা। অপসারণের ক্ষমতা শুধুমাত্র সৃষ্টিকর্তার হাতে আছে, কেননা না মরে গেলে সে আসলে জায়গা ছাড়ে না। বিষয়টা এটা আসলে আকবর আলী খান স্যার তার বইতে লিখেছিলেন আর কি। ওকে, অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ। ধরেন আমাদের প্রধান বিচারপতি যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, অসুস্থ হন বা এরকম যদি হন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপিল বিভাগের
অন্যান্য বিচারপতিদের মধ্যে যিনি কর্মে প্রবীণ, বয়সে প্রবীণ তা না। আমরা আগেই বলেছি আপিল বিভাগে বিচারপতিরা আলাদা থাকবে, সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে আলাদা আলাদা বিচারপতি থাকবে। তো প্রধান বিচারপতি ধরেন আমাদের এখন অসুস্থতার কারণে বা কোনো কারণে দেশের বাইরে থাকার কারণে তিনি নাই, তখন এই আপিল বিভাগে যিনি কর্মে প্রবীণ তিনি অস্থায়ীভাবে প্রধান বিচারপতি হবেন। ঠিক আছে, অস্থায়ীভাবে। সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ নিয়োগ। এখানে একটা কথা হচ্ছে, আপনাকে আবার বলি, আমাদের সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। ঠিক আছে, এইখানের যারা বিচারপতি আছেন, তো এই বিচারপতি আবার এইখানের যে বিচারপতি আছেন এরা কিন্তু আলাদা। এখন আপনি চিন্তা করেন যে কোনো কারণে আমার কোনো বিভাগের জন্য অতিরিক্ত বিচারপতি লাগবে, তখন অন্য কোনো বিচারপতি হওয়ার যোগ্য কাউকে চাইলেই কিন্তু মহামান্য রাষ্ট্রপতি অস্থায়ীভাবে যে কোনো বিভাগে নিয়োগ দিতে পারেন অনূন্যন 2 বছরের জন্য। ঠিক আছে, 2 বছরের জন্য নিয়োগ দিতে পারেন যে তুমি 2 বছর এইখানে অস্থায়ী নিয়োগ, তুমি এইখানে বিচারের কাজ করবা। কিন্তু আপিল বিভাগে বিচার করার জন্য তিনি চাইলে হাইকোর্ট বিভাগ থেকে বিচারপতিকে অস্থায়ীভাবে আপিল বিভাগে নিয়ে আসতে পারেন, সেইটা যে কোনো মেয়াদে আনতে পারেন। এর জন্য 2 বছর না, এইটার জন্য তিনি 5 বছরের জন্য নিয়ে আসতে পারেন। তার মানে হাইকোর্ট বিভাগ থেকে কেউ যদি আপিল বিভাগে আসেন তাহলে তিনি যে কোনো মেয়াদে অস্থায়ীভাবে থাকতে পারবেন। বাইরে থেকে কেউ যদি আসেন তাহলে সে 2 বছরের জন্য থাকবেন। ঠিক আছে, এরা কিন্তু অস্থায়ী। ওকে, এখন বিচারপতি তো আপনি ধরেন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি জজ ছিলেন, আপনি অবসরে চলে গেছেন, এরপরে আপনি যে কোনো কাজ করতে পারবেন না। আমরা জানি আমাদের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ 2 জায়গা থেকেই যদি বিচারকরা অবসর নিয়ে নেন, তাহলে অবসর নেওয়ার পরে তিনি কিন্তু যে কোনো কাজে লিপ্ত হতে পারবেন না। তিনি যায় উকালতি শুরু করতে পারবেন না। উকালতি ধরেন আপনি আবার যায় উকালতি করলেন, এটা আপনি করতে পারবেন না। আপনি তো জজ ছিলেন, আপনি এসে আবার উকিল হচ্ছেন। কিন্তু হাইকোর্ট বিভাগের কোনো বিচারপতি এসে অবসরের পর আপিল বিভাগে উকালতি করতে পারবে। তার মানে কি আপনি আপিল বিভাগ কি মানে আরও উচ্চ না? হাইকোর্ট বিভাগের পরের পর্যায়ে হচ্ছে আপিল বিভাগ। তো আপনি হাইকোর্ট বিভাগের জজ ছিলেন, এখন আপনি আপিল বিভাগে যা উকালতি করতেছেন, এটা আপনি করতে পারবেন। তাছাড়া আপনি বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় পদ ব্যতীত প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে আপনি যেতে পারবেন না। আপনি বিচারপতি থেকে অবসর নিয়ে আপনি এসে সেই পিএসসির মেম্বার হতে পারবেন না, বাট আপনাকে বিচার বিভাগীয় কোনো পদে আপনাকে দিতে পারবে সরকার যদি চায়, বা যদি প্রয়োজন হয় যে বিচার বিভাগীয় কোনো পদ ব্যতীত অন্য কোনো লাভজনক পদে আপনি অধিষ্ঠিত হতে পারবেন না। কেননা আপনি তো সুপ্রিম লেভেলে ছিলেন, আপনি তো বাংলাদেশের বিচারপতি ছিলেন, সো আপনাকে যে কোনো কাজে আপনি যেতে পারবেন না এরপর। ঠিক আছে, এরপরে আজকের আমরা শেষ অনুচ্ছেদ যেটা পড়ব, সুপ্রিম কোর্টের আসন। রাজধানীতে সুপ্রিম কোর্টের একটা স্থায়ী আসন থাকবে, যেটা আমাদের সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতির অনুমোদন লইয়া প্রধান বিচারপতি সময়ে সময়ে যে কোনো স্থানে নির্ধারণ করিবেন, সেই স্থানে হাইকোর্টের অধিবেশন বসতে পারে। সুপ্রিম কোর্ট রাজধানীতেই থাকবে, কিন্তু রাষ্ট্রপতি যদি মনে করেন যে এই জায়গায় একটা হাইকোর্টের বসাতে হবে, তাহলে বসাতে। এখানে আপনাদের একটা রেফারেন্স দিতে পারি, এই আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার নামে যে মামলার ট্রায়াল চলতেছিল, এই ট্রায়াল চলতেছিল কিন্তু হাইকোর্ট বিভাগে। এই হাইকোর্ট বিভাগের যিনি মামলার যে ট্রায়াল চলতেছিল, তার কি কারণে আমি জানি না, হাইকোর্টে কিন্তু তার এটা ট্রায়াল হয় নাই। তার ট্রায়াল হয়েছিল হচ্ছে বকশীবাজার আলিয়া মাদ্রাসা আছে, এই আলিয়া মাদ্রাসার মাঠে কিন্তু অস্থায়ীভাবে কোর্ট বসায় সেইখানে বেগম জিয়ার ট্রায়াল হয়েছিল। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে ওই মাঠটা ওই দিন ওই টাইমের সময় হাইকোর্ট হয়ে গেছিল। তো এইটা কিন্তু রাষ্ট্রপতির আদেশেই হয়েছিল। তার মানে রাষ্ট্রপতি যদি আদেশ দেন
যে আজকের একটা কোর্ট বসবে ধরেন ঢাকা ভার্সিটির মাঠে, এবং ওইটা ওই সময় হাইকোর্ট হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। আপনারা এটা এই পর্যন্ত অনুচ্ছেদগুলো পড়বেন। এবং বিচার বিভাগ আমরা শুরু করেছি, শেষ করি নাই। আমরা আরও 2টা লেকচার আমাদের লাগবে, তাহলে সংবিধান শেষ হয়ে যাবে। সংবিধান যেভাবে বললাম এভাবে সবাই পড়তে থাকেন। আশা করি সংবিধান নিয়ে আপনার মাথার মধ্যে, বাংলাদেশের পুরো সংবিধানটা যখন মাথার মধ্যে ঢুকে যাবে, তখন আপনি দেখবেন যে আপনার আপনার যে বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করা, এই প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবং এটাই আসলে আপনি ধীরে ধীরে সিভিল সার্ভেন্ট হওয়ার যে রাস্তা। শুধু তথ্য মুখস্থ করে সিভিল সার্ভেন্ট হওয়া যায় না। আপনি ধীরে 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 আপনার ভেতরে দেখবেন যে আপনি আর 10জন স্বাভাবিক মানুষ যেভাবে চিন্তাভাবনা করে, চায়ের দোকানে বসে যেভাবে গল্প টল্প করে, আপনি করবেন না। ইভেন চরম লেভেল হবে তখন যখন আপনি ধরেন চায়ের দোকানে বসে আলাপ আলোচনা হয়, আপনি কারো কথা রিপ্লাই দেন না, আপনি চুপ করে থাকেন এবং মনে মনে হাসেন যে তারা এত নাইব, এত চাইল্ডিশ আলাপ আলোচনা করতে পারে। তখন আপনি বুঝবেন যে আপনি আসলে ধীরে ধীরে মানে আইন কানুন বা রাষ্ট্রীয় ব্যবস্থা কিভাবে চলে, এটা আপনি শিখতেছেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।